এম্পিরিক্যাল রিলেশনের একটা ম্যাথ আর কি ছিল? আচ্ছা, আমরা দেখতে থাকি। এটা হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিক্যাল 2। এটা আমরা করব হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, মেজার্স অফ ডিসপারশনে তোমরা যে ইয়ে করেছিলে, এই পড়েছিলাম আমরা, এই টাইপের ম্যাথ তোমরা আমাকে অ্যাসাইনমেন্টে জমা দিয়েছো। ঠিক আছে, এটা নতুন কিছু না, আমরা জাস্ট আর একটু অন্যভাবে ইয়ে করলাম। ধরো আপনি যে ওই যে পার্সেন্টেজ বের করছিলেন ওইটা, ওই যে হ্যান্ড রাইটিং লিখছিলেন ওইটা বলছিলেন আর কি, পিক তুলে দিবেন আমাদের ওইটার সাথে, পার্সেন্টেজ, হ্যাঁ মানে আচ্ছা, ওইটা বলছিলেন আর কি। হ্যাঁ কিন্তু আমি ওই রকমই একটা ম্যাথ পাইছি, ওইটা আমি তোমাদেরকে মেল করছি, বইয়ের মধ্যে আছে। আর তোমাদের যাদের কাছে বই আছে তারা বই দেখতে পারো, ওখানে বইয়ের উপরে পেজ নাম্বার দেওয়া আছে, এটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, জি আচ্ছা, এখন আমরা আজকে করব হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা কিন্তু ধরো মেজার্স অফ ডিসপারশন পর্যন্ত এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই পর্যন্ত আমরা টোটাল 4টা প্র্যাকটিক্যাল করে থাকি। ঠিক আছে, এখন তোমাদের তো ক্লাস হচ্ছে 3টা। আমি ঠিক জানি না আসলে তোমাদের প্র্যাকটিক্যাল গুলো কিভাবে হয়, বা 3টা কেন হলো, মানে এক সপ্তাহে কেন 3টা ক্লাস হলো। ঠিক আছে, তো আমি যেগুলো পড়াই সাধারণত আমি সবগুলো তোমাদেরকে দিব, 3টা ক্লাসের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। তো এখন আমাদের যে সেকেন্ড প্র্যাকটিক্যালটা সেটা করব আমরা মেজার্স অফ ডিসপারশনের উপরে। ঠিক আছে, এখন এটার ডিসপারশন মেজার্সে আমরা কি কি পড়েছিলাম, আমি একটু থিওরি ক্লাসটা রিভিউ করে আসতে চাই, কারণ এটা আমরা অনেকদিন আগে পড়েছো তোমরা, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটু লেকচারটা দেখি। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের একটা উইকলি এক্সপেন্স অন ফিড, কি ফিডের উপর কি এক্সপেন্স হয়, সেটা হচ্ছে কিছু শ্রিম অথবা প্রন ফার্মে। ঠিক আছে, এটা হচ্ছে উইকলি এক্সপেন্স। এখন সরি, এখানে নাম্বার অফ স্টুডেন্ট হবে না, এখানে নাম্বার অফ ফার্ম হবে। ঠিক আছে, তো এইটা, এবং আমরা বের করব হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, সেভেন্থ কোয়ার্টাইল, আর হচ্ছে 91 পার্সেন্টাইল, আর ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এবং ওভারঅল আমরা এই 3টা জিনিসের উপরে এখানে কমেন্টসটা করব। তাহলে আমরা একটু হচ্ছে আমাদের যে লেকচারটা ছিল সেটা আমরা একটু রিভিউ করে আসি। মেজার্স অফ ডিসপারশন আসলে আমরা কি পড়েছিলাম? মেজার্স অফ ডিসপারশন হচ্ছে আমাদের কি পারপাসটা ছিল মেজার্স অফ ডিসপারশনের, সেটা হচ্ছে ডিসপারশন আসলে কি, ডিসপারশন হচ্ছে তার বিস্তার, মানে ডেটাটা কতটুকু ছড়ানো, হ্যাঁ কতটুকু তার বিস্তার, বা কতটুকু স্প্রেড আউট বা স্ক্যাটার্ড, প্রত্যেকটা ডেটা তার সেন্টার পয়েন্ট থেকে কতটুকু স্প্রেড আউট অথবা স্ক্যাটার্ড, সেটাই আমরা বলি হচ্ছে ডিসপারশন। ঠিক আছে, একটা ডেটা বা প্রত্যেকটা ডেটা তার সেন্টার পয়েন্ট থেকে কতটুকু ছড়ানো সেটা, বা কতটুকু স্প্রেড আউট, সেটাকে বলে আমরা ডিসপারশন। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ান্টিটিস ইউজ টু ক্যারেক্টারাইজ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ইট এফোর্ড a basis of comparison between two or more frequency distribution. তাহলে এই যে আমাদের ডিসপারশনটা, এটা হচ্ছে একটা ক্যারেক্টারাইজ করবে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে, সেটা ক্যারেক্টারাইজটা কেমন করবে, যে সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা বলতে পারবো যে আমার ডাটাটা কতটুকু ছড়ানো। ধরো এখন আমরা একটা হচ্ছে বের করলাম, ডাটা নিলাম, সেখানে আমাদের মিন পেলাম হচ্ছে সাপোজ 50। ঠিক আছে, আর আমরা ভেরিয়েন্স পেলাম হচ্ছে 10। এখন 10 হচ্ছে আমাদের মিন, এবং ভেরিয়েন্স হচ্ছে, সরি, 10 হচ্ছে, 50 হচ্ছে আমাদের মিন, আর ভেরিয়েন্স হচ্ছে 10। এখন এই যে ভেরিয়েন্স 10 মানে হচ্ছে আমার ডাটাগুলোর মধ্যে অন্য যে ডাটাগুলার যে ভ্যালু গুলো আসছে বা অবজারভেশন গুলো আসছে, সেটার সেন্টার পয়েন্ট থেকে তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা স্কোয়ার করি, তো ভেরিয়েন্স বের করি, তাহলে এটা হচ্ছে আমার 10। এটা অনেক বেশি স্প্রেড আউট। এখন আরেকটা ডাটা আমরা এট দ্য সেম টাইম নিলাম, হয়তো সেখানে আমরা ভেরিয়েন্স পেলাম হচ্ছে 5।
তখন আমরা বলবো যে যেখানে ভেরিয়েন্সটা কম, ভেরিয়েশন কম, সেখানে আমার ডাটাটা তত ভালো। ভালো বলতে সে ডাটাটা তত বেশি মিনের কাছাকাছি। এখন মিনের কাছাকাছি যত ভালো হবে, আমরা তো তত ভালো ভালো ডাটা বলবো। তার কারণ হচ্ছে আমরা কিন্তু সবসময়ই সেন্টার যে ভ্যালু সেটা নিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টেড হই। আমরা সবসময় বলি না যে এভারেজে কেমন, বা ধরো যে এই যে এখন কি বলে এটাকে, আমরা যে কোনো বিষয়ে যে এভারেজে কেমন, যে কোনো একটা, আমরা যদি মাছকে একটা খাবার দিতে যাই, তখন আমরা দেখি যে এই কোন খাবারটা দিলে তার ওয়েটটা কেমন বাড়ছে, বা আর কেমন লাভজনক বলতে যে তোমার খরচটা কম হচ্ছে। এখন সেখানেও কিন্তু আমরা এভারেজটা দেখি, কারণ এভারেজে কত হয়, আমরা 3-4 দিন নেই বা 7 দিনেরটা দেখি, দেখে আমি সেটাকে হচ্ছে এভারেজ বের করি। এভারেজ মানে তো আমার সেন্টার পয়েন্ট, বা ঠিক আছে। এখন এই এভারেজ ভ্যালুর সাথে তার অন্য ভ্যালুগুলো যত বেশি ডিস্টেন্স কম থাকবে, আমার ডাটাটা তত ভালো। তার মানে সবগুলো মানই তার কাছাকাছি আছে, ঠিক আছে। তখন আমরা যদি সেই ডাটাটা দিয়ে কোনো কাজ করি বলতে সেখান থেকে আমরা যদি কোনো টেস্ট করি বা আরো কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো মেথড অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের সেখানে ভুলটা কম হবে, কারণ সব মানই কাছাকাছি, ঠিক আছে। আর যদি ভেরিয়েন্সটা বেশি হয়, তখন আমাদের কি হবে, তখন হচ্ছে যে সেটা কিন্তু প্রপারলি তার মিনকে রিপ্রেজেন্ট করবে না। যেমন হয়তো তোমার মিন আসলো 50, কিন্তু তোমার ভেরিয়েন্স হচ্ছে 10, তোমার হয়তো অল্প কিছু মান হচ্ছে 50, কিন্তু অন্য মানগুলা 50-এর চেয়ে অনেক বেশি ডিস্টেন্স আছে, তাহলে তোমার মিন ভ্যালু আমরা সেটাকে বলি যেটা হচ্ছে আমার ডাটাটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে। সেই জন্যই আমরা এই যে এখানে মেজার্স অফ ডিসপারশনটা শুধুমাত্র মিন দেখে আমরা কিন্তু একটা ডাটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি না। শুধুমাত্র মিন দেখে আমরা একটা ডাটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি না, আমাদের কিন্তু ভেরিয়েন্সটাও দেখা লাগে। আমাদের ভেরিয়েন্সটা দেখে আমরা কিন্তু ডাটাটাকে তার কতটুকু বিস্তার আছে, ডিসপার কতটুকু, সেটা আমরা বের করি। সেজন্য মেজার্স অফ ডিসপারশনের সিগনিফিকেন্স অনেক অনেক সিগনিফিকেন্স অনেক বেশি, ঠিক আছে। এখন এই ডিসপারশনটা আমরা মেজার করি হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন এরকম যে তোমার যখন যে ডাটাটা থাকবে সেখান থেকে আমরা সরাসরি মেজার্স অফ ডিসপারশনটা বের করব, ঠিক আছে। যেমন দ্য রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো হচ্ছে আমার অ্যাবসলিউট মেজার। আর রিলেটিভ মেজার হচ্ছে যে আমরা যখন কম্পেয়ার করব দুই টুর সেট অফ ডাটা অথবা দুইটা ভ্যালু থেকে আমরা যখন নিব, সেটাকে বলে আমরা রিলেটিভ মেজার। যেমন কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এবং এই রিলেটিভ মেজার গুলো হচ্ছে আমার ইউনিট ফ্রি। ইউনিট ফ্রি বলতে ধরো আমার কোন একটা ডাটার আমরা হচ্ছে বা আমরা হচ্ছে ইয়ে করলাম, কি বলে, ভিন্ন একক, ইউনিটটা ডিফারেন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে কম্পেয়ার করার জন্য তখন কিন্তু আমরা ইউনিট ফ্রি বের করার চেষ্টা করি। যেমন ধরো যে আমরা যখন ইয়ে করে আমরা যখন দুটো ডিফারেন্ট টাইপের কম্পারিজন করি, ধরো ম্যাম হাইট এন্ড ওয়েট। হ্যাঁ এক্স্যাক্টলি, বিএমআই যখন আমরা ক্যালকুলেট করি, তাই না, বিএমআই যখন ক্যালকুলেট করি তখন কিন্তু হাইট আর ওয়েট দেখি। আবার ধরো তোমরা যদি মাছের ক্ষেত্রেও যদি চিন্তা করো যে তার লেন্থ এবং উইথ, এটা নিশ্চয়ই তোমাদের একটা রেশিওর একটা নাম আছে বা এরকম, তখন এটা কিন্তু ডিফারেন্ট তোমার ইয়ে হবে ইউনিট, কিন্তু তোমরা কিন্তু একটা রেশিও নিলে তখন কিন্তু এই আমরা যখন এই রিলেটিভ মেজার গুলা নিব, তখন আমরা রিলেটিভ মেজার নিতে হবে, কারণ তখন সেটা হচ্ছে ডিফারেন্ট ইউনিট, ঠিক আছে। রেঞ্জ কিভাবে বের করে, এটা খুবই সহজ, এটা তোমরা সবাই পারো। রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হচ্ছে মিনিমাম ভ্যালু। আর কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে, আচ্ছা কোয়ার্টাইল কি ছিল, কোয়ার্টাইল ছিল হচ্ছে যে আমার ডাটাটাকে যদি আমি ইকুয়ালি 4টা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে আমার কোয়ার্টাইল। ইকুয়ালি যদি 4 ভাগে ভাগ করি সেটা হচ্ছে কোয়ার্টাইল, তাহলে আমার কোয়ার্টাইল পাই হচ্ছে 3টা, ঠিক আছে। ইকুয়ালি 4 ভাগে ভাগ করলে আমরা বলি সেটা কোয়ার্টাইল, এবং কোয়ার্টাইল পাই আমরা 3টা। ফার্স্ট কোয়ার্টাইলকে বলি Q1, ডিনোট করি Q1 দিয়ে। তো Q1 হচ্ছে আমার 25% ডাটার মান কত সেটা বলবে। আবার Q2 হচ্ছে 50%, তার মানে Q2 টাই কিন্তু আমাদের আসলে মিডিয়ান। আর Q3 হচ্ছে 75%, ঠিক আছে। তাহলে আমাদের এটা সবসময় মনে রাখবা, তোমাদের ভাইভাতে এই প্রশ্ন আমরা করি সাধারণত, যে
কোয়ার্টাইল ঠিক আছে, কোয়ার্টাইল যেহেতু ডেটাকে 4 ভাগে ভাগ করে, তোমরা অনেকেই চট করে মানে এটা মিসআন্ডারস্ট্যান্ড করো যে আমাদের কোয়ার্টাইল মনে হয় 4টা। কোয়ার্টাইল হচ্ছে 3টা। আর এই কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে যে দুইটা কোয়ার্টাইলের যে ডিফারেন্স Q1 এবং Q3, এটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন। এবং এই কোয়ার্টাইল ডেভিয়েশনটা হচ্ছে আমরা হচ্ছে এক একটা কেন পড়ছি, যেমন ধরো যে রেঞ্জ যখন আমরা করি, দেখো এখানে বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এটা দিয়ে একটা বোঝায় যে তোমার ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে মিনিমাম ভ্যালুর ডিফারেন্সটা কত, রেঞ্জ দিয়ে আমরা বুঝতে পারি। এখন এমনও হতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু আমার হয়তো বা অন্য ভ্যালুগুলা থেকে অনেক বেশি এবং অনেক বেশি বড়, এবং সেটা হয়তো বা একটা বা ইন কেস অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে। সেরকম মিনিমাম ভ্যালু সেম, কিন্তু সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কিন্তু অনেক সময় প্রপারলি ডেটাকে এক্সপ্লেন করতে পারে না। সেজন্যই আমরা ধারণা করতে যে কোয়ার্টাইল ডেভিয়েশনের কনসেপ্টটা আসলো। এখন এই কোয়ার্টাইল ডেভিয়েশন ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে আমার যখন এক্সট্রিম ভ্যালু থাকবে, এক্সট্রিম ভ্যালু আমি যেটা বলছি আমার রেঞ্জের ক্ষেত্রে প্রবলেম, এক্সট্রিম ভ্যালুটা হচ্ছে যে অন্য সব ডাটা থেকে আমার এই এক্সট্রিম ভ্যালুটা ডিফারেন্ট বলতে এই জন্যই, যেটা একটু আগে বললাম যে ধরো তোমাদের সবার কি বলে সাপোজ আমরা এরকম ভাবে যদি চিন্তা করি যে আমাদের এটা সবার ধরো স্টুডেন্ট তোমরা যারা ক্লাসমেট আছো, তোমাদের হচ্ছে সবার মোটামুটি এই বলো কি পরীক্ষার আগে তোমরা যেভাবে পড়ো, ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদের তো পড়াশোনার স্পিড অনেক বেড়ে যায়। ধরো তোমরা দিনে 5 থেকে 6 ঘন্টা তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে। এখন কারোর খুব এক্সট্রিম কেস বলতে যে কেউ হয়তো বা অসুস্থ হয়ে গেল, তখন তার পড়াশোনা কি সে তোমাদের মতো করতে পারবে না। তার ক্ষেত্রে হয়তো বা তার স্টাডি আওয়ারটা হয়তো বা তোমার কি বলে 0 আওয়ারও হতে পারে, আবার 30 মিনিটসও হতে পারে। তাহলে এই যে কেসটা, তার কিন্তু ডিফারেন্ট কেস, অন্য সবার চেয়ে তার কেসটা আলাদা। এবং কোন একটা কোন একটা রিজনে তার হচ্ছে তোমার অন্য ভ্যালুগুলো থেকে তার তার যে স্টাডি আওয়ার সেটা হচ্ছে কম। এটাই হচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু। কোন একটা জন্য যদি কেউ হচ্ছে অন্য মানগুলোর চেয়ে তার যদি আলাদা হয়, সেটাকে আমরা বলি এক্সট্রিম ভ্যালু। আবার ধরো যে ইয়ের ক্ষেত্রে কি বলে, আবার ধরো যে আমরা যদি বলি যে মান্থলি এক্সপেন্ডিচারের কথা আমরা এভাবে বলতে পারি যে কেউ যদি কারোর যদি কি বলে এক্সপেন্ডিচার সবার মোটামুটি একই রকম হয়, যে তোমরা হলে থাকো কাছাকাছি টাইপের, কিন্তু কারোর যদি গেস্ট আসে অনেক বেশি, তার কিন্তু এক্সপেন্সটা বেড়ে যায়। সেক্ষেত্রে তার যে এক্সপেন্সটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু। আবার যদি কেউ বাসায় থাকে, হয়তো একটা মাস সে বাসা থাকলো বা একটা সপ্তাহ বাসা থাকলো, তখন কিন্তু তার সেরকম যে তোমাদের সবার সঙ্গে যেরকম এক্সপেন্স হবে তার কিন্তু ওরকম হবে না। এইভাবেই আমরা হচ্ছে এক্সট্রিম ভ্যালুটাকে ডিফাইন করি। তো সেক্ষেত্রে কি হবে, যদি এক্সট্রিম ভ্যালু হয়, এক্সট্রিম ভ্যালুকে আমরা যখন কোয়ার্টাইল বের করি আমরা কি করতাম, প্রথমে মনে আছে সবগুলো ডাটাকে আমরা সিরিয়ালি সাজাতাম, সাজানোর পরে সেখান থেকে আমরা হচ্ছে কোয়ার্টাইলের মানগুলো বের করতাম। তাহলে এক্সট্রিম ভ্যালু যখন থাকবে তখনও কিন্তু সেটাকে সে নর্মাল ডাটা হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে, এক্সট্রিম ভ্যালু হিসেবে ট্রিট করবে না। তার ফলে আমরা কি পাবো, যে আমরা কোয়ার্টারের যে ভ্যালুগুলো পাবো সেটা যা হওয়া উচিত না তার চেয়ে বেশি আমরা কম পাবো। সেজন্য যখন এক্সট্রিম ভ্যালু থাকে, কোয়ার্টাইল ডেভিয়েশন আর হচ্ছে রেঞ্জ, এগুলো হচ্ছে আমাদের জন্য প্রবলেম তৈরি করে, প্রপারলি বুঝতে পারি না আমরা, ঠিক আছে। ম্যাম, বলো বলো, শুনতে পাচ্ছি। কোয়ার্টার ক্লাস কিভাবে যেন বের করে একটু যদি বলতেন। হ্যাঁ, ওটা দেখাবো প্র্যাকটিক্যাল যখন দেখাবো, এখন তো একটু রিভিউ করছি, ওটা আমি দেখা দিব। ঠিক আছে। ঠিক আছে, তারপরে আমরা মিন ডেভিয়েশনের আইডিয়া আসলো যে এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে কোয়ার্টাইল ডেভিয়েশন আর রেঞ্জ, এদের মধ্যে আমরা ডিসকাশন বলছি যে আমার মিন ভ্যালু থেকে কতটুকু দূরে,
কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো মিন ভ্যালুর সাথে আমরা কিন্তু কোনো কানেকশন নাই। সেজন্য আমরা কি করলাম, তারপরে আইডিয়াটা আসলো মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটা কেমন, যে তার মিন ভ্যালু থেকে এটা এটা হচ্ছে আমার মিন ভ্যালু থেকে প্রত্যেকটা ডাটার যে ডিস্টেন্স, অ্যাবসলিউট ডিস্টেন্স, ঠিক আছে, নিয়ে সেটাকে আমরা হচ্ছে যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। কিন্তু এটারও কিছু প্রবলেম থাকায় তারপরে আমরা 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 যেটাতে রিলাই করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা হচ্ছে এরকম যে আমার ফর্মুলাটা দেখো, যে মিন ভ্যালু থেকে তার যে ডিস্টেন্সটা নিয়ে আমরা সেটাকে স্কোয়ার করে দিব, করে তারপরে আমরা সেটাকে টোটাল যে স্যাম্পলসটা সেটা দিয়ে ভাগ করব। এটাকে বলে আমরা পপুলেশন ভ্যারিয়েন্স, এবং যখন আমরা স্যাম্পল নিয়ে কাজ করব তখন সেটা হবে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স। সেক্ষেত্রে আমাকে ক্যাপিটাল এন বা পপুলেশন সাইজ দিয়ে ভাগ না করে আমাকে স্মল n মাইনাস 1 মানে স্যাম্পল সাইজ থেকে আমরা 1 বিয়োগ করে আমরা এটাকে মাইনাস করব, ঠিক আছে। তাহলে আমরা যে মেজার পড়লাম তিনটা, সেক্ষেত্রে আমরা রিলাই করব হচ্ছে কখন হবে, যখন ডাটা কম থাকবে? না না, ডাটা কম থাকবে কেন? না, আগে ক্লাস করো নাই? ম্যাম এটা ভুলে গেছি। স্যাম্পল কাকে বলি আমরা, পপুলেশন কাকে বলি? স্যাম্পল হলো যে পপুলেশন থেকে যখন রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ নির্ণয় হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি তোমার পুকুর থেকে তুমি যদি মাছ নিতে চাও, তখন তুমি যদি সব মাছ তুলে তুলে তুমি যদি মাপ করো, সব কি বলে দৈর্ঘ্য প্রস্থ নিলা, বা তোমার যেগুলো চেক করার কথা সেগুলো নিলা, তাহলে সব মাছ ধরে তুমি যদি নিতে চাও, এটা তো সম্ভব না। তখন আমরা কি করি, হয়তো আমরা 20টা মাছ নিলাম, নিয়ে আমরা হচ্ছে সেটার যে বিভিন্ন মেজারমেন্ট গুলা নেওয়ার আমরা সেগুলো নিলাম, সেই যে 20টা মাছ নিলাম সেটা হচ্ছে আমার স্যাম্পল, ঠিক আছে। এবং এই স্যাম্পলের যে মিন এটা হচ্ছে এই এক্স বার, এবং এই স্যাম্পলের যদি 20 তাহলে 20 বিয়োগ 1 সেটা হচ্ছে আমার এন, স্মল এন হচ্ছে আমার 20, এক্স হচ্ছে ওভার। আর সবগুলো মাস যদি আমরা কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে এখানে আমাকে হচ্ছে এই সিগমা স্কয়ারের মধ্যে আমাকে এই ফর্মুলাতে বের করতে হবে। এবং এই কোশ্চেনটা কিভাবে থাকবে এটা বুঝতেছি না, যে কখন আর কি কোশ্চেন। কোন কোশ্চেন? আমি তো কোশ্চেনের কথা বলছি না এখনো। তুমি কোশ্চেনের কথা চিন্তা করো না, আমি যেটা পড়াইতেছি সেটা দেখো, ঠিক আছে। আমি যেগুলো বলতেছি এগুলো শুনো, কোশ্চেনের কথা এখন চিন্তা করতে যাও না। আচ্ছা, এটা হলো আমাদের ভেরিয়েন্স বের করার ফর্মুলা, ঠিক আছে। এখন সবচেয়ে রিলায়েবল এবং সবচেয়ে ভালো মেজার হচ্ছে ডিসপারশন বের করার হচ্ছে ভেরিয়েন্স, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা ভেরিয়েন্সকে সবচেয়ে রিলায়েবল এবং ভালো মেজার বলে থাকি। এবং সেটা হচ্ছে যে তোমার ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ঠিক ভেরিয়েন্স কে যখন আমরা স্কয়ার রুট করব সেটা হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড এরর হচ্ছে ভেরিয়েন্স কে যখন আমরা n দিয়ে ভাগ করে তারপরে স্কয়ার রুট করব, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড এরর দুই জিনিস। এখন আমরা কিভাবে এই ভেরিয়েন্সটা ক্যালকুলেট করব? তোমাদের এরকম করে ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকলে তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, ফর্মুলাটা আমরা জানি যে সামেশন fi, আচ্ছা এই xi মাইনাস এক্স বার, এটা যেটা আমাদের ফর্মুলাটা এরকম xi মাইনাস এক্স বার, আর f টা আসবে হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকে, মানে স্ট্রাকচার ডাটা থাকে, তখন fi টা আসবে। আর যদি নন স্ট্রাকচার থাকে তখন তুমি প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা করে x আর x বার বের করে তখন তুমি বের করতে পারবা। আর স্ট্রাকচার থেকে তোমার হচ্ছে সুবিধা, তুমি এই f দিয়ে বের করতে পারবা, ঠিক আছে। তখন এরকম ফর্মুলা xi মাইনাস x বার বের করলাম, দেন xi মাইনাস x বার স্কয়ার করলাম, তারপরে fi দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম, করে সবগুলোকে যোগ করে তখন আমি ভ্যারিয়েন্স বের করলাম, স্ট্যান্ডার্ড এরর বের করলাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, ঠিক আছে। তাহলে তোমাদের যে প্র্যাকটিক্যালের ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে, তোমরা সেখান থেকে এইটা ফলো করে তোমরা হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে পারবা। তোমাদের হচ্ছে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, আর হচ্ছে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তোমরা সেখান থেকে মিড পয়েন্ট গুলা বের করে তারপরে তোমরা ইয়ে করবা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, মিন ডেভিয়েশনটা একটু আরেকবার বলবেন?
কোনটা মিন ডেভিয়েশন? হ্যাঁ মিন ডেভিয়েশন। আচ্ছা, মিন ডেভিয়েশনটা হচ্ছে যে দেখো ফর্মুলাটা একটু খেয়াল করো, xi মাইনাস a ডিভাইডেড বাই n। প্রত্যেক মিন ভ্যালু থেকে প্রত্যেকটা অবজারভেশনের যে ডিসটেন্স, অনলি ডিসটেন্স নিয়েছি আমরা, নিয়ে তাকে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি। এবং এক্ষেত্রে নেয়ার প্রবলেমটা হয় কি, কিছু মান মাইনাস আসেও তখন তো আমরা অ্যাবসলিউট করে নিই, কিন্তু স্কোয়ার করলে তখন আর কি, না হলেও এটার মানটা অনেক বড় আসে, তো স্কোয়ার করে নিলে তখন দেখা যায় একটু ছোট হয়ে যায় এবং ওইটা অনেকটা রিলায়েবল আসে। সেই জন্য আমরা এই মিন ডেভিয়েশন থাকে, আরেকটি ইমপ্রুভড ভার্সন হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলাটা। একই অ্যাবসলিউট ভ্যালুর বদলে আমরা হচ্ছে স্কোয়ার দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন এটা তো আমরা কালকে বললাম, অলরেডি বলা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, যেটা আমরা বললাম যে ডিফারেন্ট ইউনিট যদি হয় লেন্থ এবং ওয়েট এর ক্ষেত্রে, তো এই ভেরিয়েবিলিটি মেজার করার জন্য এটা হচ্ছে আমরা সিভি বের করি। এটার ফর্মুলা এরকম sx ডিভাইডেড বাই x বার ইনটু 100। তো তোমরা তোমাদের যে প্রবলেম প্র্যাকটিক্যালটা দেওয়া আছে, আমরা এখন এখানে চলে যাই। প্র্যাকটিক্যালের মধ্যে দেখো এখানে 10 থেকে সবগুলো ঠিক আছে। এখন আর তোমাদের কোয়ার্টাইল বের করতে হবে, তারপরে হচ্ছে ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করার জন্য তোমাদের কিন্তু মিন আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তোমাদের মিন অবশ্যই লাগবে, কারণ আমরা যখন ভেরিয়েন্স বের তখন আমাদের মিনটা লাগে। তো আগে মিন বের করবা, তারপরে হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে কোয়ার্টাইল কিভাবে বের করবা সেটা আমি দেখা দিচ্ছি। ওকে, আমরা তো গত ক্লাসে মিন মিডিয়ান মোড পর্যন্ত দেখেছি। মাঝখানে দেখো মিডিয়ানের যে ফর্মুলা তার সঙ্গে মিল রেখে আমরা হচ্ছে কোয়ার্টাইল যে ফর্মুলা, সেটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে কিউ আর হচ্ছে এল আর প্লাস এইচ ডিভাইডেড বাই এফ আর আর এন বাই 4। যেহেতু কোয়ার্টাইল সেজন্য এখানে আমরা 4 দিয়ে ভাগ করছি, এফ অফ আর মাইনাস 1। এখানে এল আর যেটা, সেটা হচ্ছে কোয়ার্টাইল ক্লাস আমরা আগে বের করব, আর এন ডিভাইডেড বাই 4। সাপোজ আর এর মান 1, সেক্ষেত্রে এটা হবে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল, তাই না? ফার্স্ট কোয়ার্টাইল যখন হবে তখন এটা আমার হবে এন বাই 4। এন বাই 4 হচ্ছে ধরো এখানে আমাদের এন এর মান কত ছিল, 50। এন এর মান ছিল 50, তাহলে এন বাই 4 কত হয়, 50 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 12.5। ওকে, দেন 4 8, এখানে হচ্ছে আমাদের 12.5 আছে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তারপর আমার এল আর হচ্ছে লোয়ার লিমিট অফ দা আর্থ কোয়ার্টাইল ক্লাস। যেহেতু আমার আর এর মান 1, তাহলে লোয়ার লিমিট অফ দা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, এখানে লোয়ার লিমিট হচ্ছে 192। দেন এই ফর্মুলাতে এখানে হবে 192। তারপর এন তো টোটাল ফ্রিকোয়েন্সি অফ দা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হচ্ছে এটা, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 13। তারপর এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা ক্লাস প্রায়র টু ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তাহলে আমার ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হচ্ছে 21, তার প্রায়র হচ্ছে আগের ক্লাসের আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, সেটা হচ্ছে আমার 8। আর এইচ হচ্ছে উইডথ অফ দা এখানে মিডিয়ান, এটা হচ্ছে কোয়ার্টাইল ক্লাস। কোয়ার্টাইল ক্লাস, ঠিক আছে। তাহলে ক্লাস ইন্টারভালটা কত সেটা এখানে লিখতে হবে। এই সিমিলার ওয়েতে আমরা যখন ডিসাইল বলি, যে আমরা যখন ডেটাকে ইকুয়ালি 10টা ভাগে ভাগ করি, এবং আমরা ডিসাইল পাই কয়টা, 9টা।
ডেসিমাল বের করারও একই ফর্মুলা, শুধুমাত্র এখানে rn ডিভাইডেড বাই 10 হবে, আর এই 10 হবে। ঠিক আছে, এখানে r এর মান হবে 1 থেকে 9 পর্যন্ত। 1 যদি হয় তাহলে ফার্স্ট ডেসিমাল। সিমিলার ওয়েতে আমরা যেভাবে এখান থেকে বের করলাম ওইভাবে আমরা হচ্ছে ডেসিমাল ক্লাস বের করব, করে সেখান থেকে আমরা মানগুলো বের করে নিয়ে আসবো। ঠিক আছে, পার্সেন্টাইল হচ্ছে আমার ডাটাকে ইকুয়ালি 100টা ভাগে ভাগ করব, এবং আমার পার্সেন্টাইল হবে 99টা। ফর্মুলাও সেম, শুধু আমার এখানে ভাগ হবে 100 দিয়ে, একই ফর্মুলা, এবং আর যা আছে সব সিমিলার। ঠিক আছে, তাহলে পার্সেন্টাইল, ডেসিমাল আর হচ্ছে কোয়ার্টার, এই। তাহলে তোমাদের এখনকার কাজ হচ্ছে তোমরা ভ্যারিয়েন্স টেরিয়েন্স এগুলো বের করবা, বের করে বের করবা। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? কোয়ার্টাইল ডিসিমাল কিভাবে বের করতে হয়? পারবে না? তোমরা এগুলো করছো অ্যাসাইনমেন্ট, অবশ্যই পারবা, পারতে হবে। ম্যাম বলো। ম্যাম ইনক্লুসিভ টাইপ ডাটাকে কি সবসময় এক্সক্লুসিভ টাইপে করে নিয়ে ম্যাথ গুলো করতে হবে? ম্যাম এখানে ডাটাটা এই যে 10 থেকে 49, আবার ম্যাম 50 থেকে 99, এখানে ম্যাম 49.5 আবার 50 টাকে ম্যাম 49.5 ধরে কি পুরা ক্যালকুলেশনটা করব? এখানে এটা না ধরে করলেও চলবে, কেন বলো তো? এখানে কি দেওয়াই আছে, মানে সাজানো আছে। তুমি যদি এটাকে করো, এটা এটা কিন্তু ইনক্লুসিভ এক্সক্লুসিভ টাইপ, তোমার এটা করে নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু সরি সেক্ষেত্রে তোমাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যেমন আমি দেখাই স্লাইড শোতে। যেমন ধরো এই যে আমরা তো এই কাজটা করব, তাই না? এই স্লাইডটা ফলো করব। তাহলে এখানে আমাদের যখন ইয়ে হবে, এই কি বলে, ডেটাটা থাকবে, আমাদের মিড পয়েন্ট বের করতে হবে প্রথমে। তাহলে মিড পয়েন্টটা আমরা কিভাবে বের করব? দুইটা একসাথে দেখানো যায় না screen? তাহলে এই যে প্রথম ক্লাসটা 10 থেকে 49, 10 থেকে 49 না, এটা কি হবে? এটা 0 থেকে হবে, তাই না? দেখো তো কি হবে। ঠিক আছে, ক্লাস ইন্টারভ্যালটা 0 থেকে হবে। 0 থেকে হুম 0 থেকে হবে, এটা 10 থেকে হবে না। 0 থেকে 49। তাহলে এখন যখন আমরা এর মিড পয়েন্ট বের করব, মিড পয়েন্ট বের করলে আমরা কি করি সাধারণত? দুইটা এন্ড পয়েন্টকে যোগ করি, করে তাকে 2 দিয়ে ভাগ করি, নাকি কিভাবে করো তোমরা? বা দুইটা এন্ড পয়েন্ট এটা থেকে, সরি, জি ম্যাম এইভাবেই করি। হ্যাঁ ম্যাম তাহলে 10 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করি। হ্যাঁ, কিন্তু যখন আমার ইনক্লুসিভ হবে, আমার এইটাও এই গ্রুপের মধ্যে, এইটাও এই গ্রুপের মধ্যে, তখন কিন্তু তোমাকে সবসময় 1 প্লাস করে করে করতে হবে, বুঝছো? 1 প্লাস করে করতে হবে। আবার যখন মিড পয়েন্ট বের করলা, মিড পয়েন্ট বের করার পরে তুমি যখন আবার ক্লাস ইন্টারভাল দেখবা, তখনও তোমাকে কিন্তু, যেমন এখানে আমরা যদি এক্সক্লুসিভ তাহলে আমার ক্লাস ইন্টারভাল কত? 49, ঠিক আছে? কিন্তু যখন ইনক্লুসিভ টাইপ, তখন কিন্তু আমার ক্লাস ইন্টারভাল 49 না, আমাদের কিন্তু ক্লাস ইন্টারভালটা 50 হয়ে যাচ্ছে, বুঝছো? তো এই জিনিসগুলা, টেকনিক্যাল জিনিসগুলা খেয়াল রাখতে হয়। সেজন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি জাস্ট যদি কন্টিনিউটি কালেকশন করে নাও, তাহলে তোমার এত কিছু চিন্তা করার কোনো দরকারই নাই। তখন তুমি তুমি যে অ্যাজ ইউজুয়াল তোমার যে প্রসেস, সেই প্রসেসটা করতে পারছো, এবং এই ডাটা থেকে তুমি তোমার যে গ্রাফ যদি তৈরি করতে হয় সেটাও করতে পারছো, বুঝছো? এখান থেকে যে করা যাবে না তা না, অবশ্যই এখান থেকে করা যাবে। হ্যাঁ, করে নিতে পারবা, করে নিয়ে নেওয়াটাই তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি কালেকশন করার জন্য, হ্যাঁ, কন্টিনিউটি কালেকশন করার জন্য আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমি ইয়ে করি, তারা ওয়ার্ড ফাইলটা খুলি।
0 থেকে 49, তারপর হচ্ছে এই 50 থেকে 99। তাহলে তোমাদের প্রথমে কাজ হবে কি, এখানে কন্টিনিউটি কারেকশন করে নেওয়া। কন্টিনিউটি কারেকশনটা কিভাবে করবা? এই যে পয়েন্ট 49 এবং 50 এদের মধ্যে ডিফারেন্স কত? 1 ডিফারেন্স, এবং একে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হবে? হবে পয়েন্ট 0.5 49, হ্যাঁ 0.5। তাহলে 0.5 এই 49 এর সঙ্গে যোগ হবে, আর এই 50 থেকে বিয়োগ হবে। নিয়ম হচ্ছে যে লোয়ার লিমিট থেকে আমরা হচ্ছে বাদ দিব, আর আপার লিমিটের সাথে অ্যাড করব। তাহলে 49.5, আর এখানেও হবে 49.5, এখানে হবে 99.5, এখানেও 99.5। বুঝতে পেরেছো? এটাকে বলে কন্টিনিউটি কারেকশন। তাহলে তোমরা যখন করবা, তাহলে প্রথমে এরকম লিখে নিবা যে এই যে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভ্যাল। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভ্যালকে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভ্যালে কনভার্ট করে নিলাম বাই কন্টিনিউটি কারেকশন। এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে কন্টিনিউটি কারেকশন। ঠিক আছে? এটা লিখে তারপর তোমরা হচ্ছে এই টেবিলটাকে ঠিক করবে, করে তার ইউজুয়াল যেভাবে করেছো সেভাবে তোমরা শেষ করবে। মিন বের করবা, মিন বের করে সেখান থেকে তোমরা হচ্ছে ভ্যারিয়েন্স বের করবা। ম্যাম এটা কি সবসময় করতেই হবে? হ্যাঁ বলো, এটা কি সবসময় করতেই হবে? আমি কি বললাম এতক্ষণ? তুমি যদি পারো এটা মেনটেন করতে, না করে নো প্রবলেম, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। +1 করে দিব আর কি রেঞ্জ বের করতে গেলে। হ্যাঁ কি স্যার? ম্যাম এইভাবেই যদি রাখি তাহলে রেঞ্জের ক্ষেত্রে শুধু 1 প্লাস করে দিব। রেঞ্জের ক্ষেত্রে 1 প্লাস করতে হবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে তোমার মিড ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে কিন্তু, এবং তোমার ক্লাস ইন্টারভালটাও চেঞ্জ হবে। এগুলা মাথায় রাখতে হবে। তুমি এভাবে করতে পারো, অসুবিধা নাই, কিন্তু এত বইতে এক্সাম্পল দেওয়া আছে, এরকমও দেওয়া আছে, আবার কন্টিনিউটি কারেকশন করেও দেওয়া আছে। ঠিক আছে? এবং এই যে কমেন্টস রিগার্ডিং দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন, এটা বলেছি তোমরা মিন বের করছো, তারপর ভেরিয়েন্স বের করতেছো। কি বলে এই মিন বের করছো এবং ভেরিয়েন্স বের করছো। তারপর হচ্ছে এখন এই শেপ সম্পর্কে তুমি যদি কমেন্টস করতে যাও তাহলে তোমার কি লাগবে আরো? গত ক্লাসে যে দেখালাম মিড লাগবে, মুড লাগবে, স্কিউনেস, হ্যাঁ মিন লাগবে আর হচ্ছে মুড লাগবে। তাহলে তোমাকে, হ্যাঁ তাহলে তোমাকে হচ্ছে মিন এবং মিডিয়ান এগুলো বের করতে হবে। যদি তুমি শেপ সম্পর্কে তুমি যদি কমেন্টস করতে চাও তাহলে তোমাদের এটা দরকার নাই। এই যে এই প্রশ্নটা দরকার নেই, ঠিক আছে? কিন্তু এটা আমাদের ম্যাম হুম ম্যাম ডিসাইল ক্লাস আর পার্সেন্টাইল ক্লাসটা কেমনে যেন বের করে ভুলে গেছি, একটু যদি দেখাই দিতেন। এই তো ক্লাসে বললাম একটু আগে, এখনই বললাম, তুমি ছিল না? ম্যাম কোয়ার্টাইল ক্লাসটা তো দেখালেন, কিন্তু ম্যাম ডিসাইল আর পার্সেন্টাইল তুমি ক্লাসটা কেমনে বের করবে? একই ভাবে, চারটা থেকে হ্যাঁ হ্যাঁ একই ভাবে। ধরো তোমার যেমন এখানে তোমাদের 7th ডিসাইল না, তাহলে এই যে তোমার যে ইয়েটা আছে, দাঁড়াও এখানে, এই যে এখানে এই যে ফর্মুলা, এই যে এই পোরশনটা দেখতে পাচ্ছ না? এই যে এই পোরশনটা তোমার ক্লাস ডিফাইন করতে হবে, ক্লাস নিয়ে করবে। যেমন 7 ডিসাইল না, তার মানে আর এর মান হচ্ছে 7 ইনটু, সাপোজ তোমার এর মানে 50, 7 ইনটু
50 ডিভাইডেড বাই 10 তাহলে কত হয় 35 হয় এখানে। তাহলে 35 যেখানে আছে সেটা হচ্ছে তোমার 7th ডিসাইলের ক্লাস। তাহলে এখানে 35 কোথায় আছে 35 হচ্ছে এই গ্রুপের ক্লাস। এটা হচ্ছে সেই লোয়ার লিমিট, এটা হচ্ছে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এই তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি তোমাদেরকে মেইল করে দিচ্ছি এই ইয়েটা প্র্যাকটিক্যাল 2 যেটা। ম্যাম কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ম্যাম এটা তো ম্যাম এটা একটু বলবেন? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কি এটা? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কি বুঝলাম না। তুমি কি কিছু বল? ম্যাম और মেবি নেটে প্রবলেম হয়। ওকে, আচ্ছা। তোমাদের আর কোনো প্রবলেম আছে? তোমরা তাহলে শুরু করো। প্রবলেম করতে থাকিস করতে পারবো। আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিই, তোমরা download করে নাও। আর কার কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে এখন তো 9 বাজে, তোমাদের ক্লাস হচ্ছে, সময় লাগবে, হবে না? ম্যাম নেক্সট ক্লাসে দেখেন আমরা করে রাখবো না। আমি কিন্তু নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব না। তাহলে ম্যাম আজকেই দেখেন। আর একটা কথা, তোমাদের অন্য স্যার ম্যাডামরা কিভাবে প্র্যাকটিক্যাল নেয় আমি জানি না। আমরা এবং এগ্রিকালচারে আমরা কিন্তু এভাবে প্র্যাকটিক্যাল নেই। প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল শেষ হয়, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায়। তোমাদের কিভাবে 10-15 মিনিট 15-20 মিনিটের প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয় আমি জানি না। আর তোমরা কেন 3টা ক্লাস করো সপ্তাহে? এই গত ক্লাসেরটা এবং আজকেরটা দুইটাই দেখাবো আমাকে আজকে। যারা দেখাতে পারবা তারা তারা মার্কস পাবে, আর যারা দেখাতে পারবা না তারা মার্কস পাবে না। আর যদি প্রবলেম হয় মনে করো যে আমি এটা করতে পারি না, আমাদের সবার কিন্তু আজকের মধ্যে এটা দেখাতে হবে আমার, ঠিক আছে? তাহলে কখন? আধা ঘন্টা পরে 10:30 নাকি 10:30টায়? বলো। জি ম্যাম 10:40-এ। ম্যাম সব করে করতে করতে টাইম 10:40-এ আমি 20 মিনিটে 10:30টায় যাদের যাদের শেষ হবে তারা আগে দেখায় তারা লিভ করতে পারবে, যাদের শেষ হবে আগে তারা আগে দেখায় তারা লিভ করতে পারবে, ঠিক আছে? জি ম্যাম 10:30টায় আমি আবার শুরু করবো। ঠিক আছে, তোমরা তাহলে করো।